নমস্কার, চাঁদনি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আপনারা শুনছেন একটি অসাধারণ গল্প, রাজ মুকুট। চন্দ্রাবতীর ঘর থেকে উদ্ধার হওয়া ওই কাঠের পুতুলটার শরীরে একটা পেরেক মারা ছিল, আর এই ধরনের জিনিসপত্র দিয়েই কোনো ভয়ঙ্কর কালা জাদু করা হয় বলে মনে করা হয়। তা দেখে সোনালির সঙ্গে সঙ্গে চন্দ্রাবতীও স্তম্ভিত হয়ে গেল। বীরেন্দ্র প্রতাপের চোখ আগুনের মতো লাল হয়ে গেল। এবার বলো, ও রাগে রক্তচক্ষু নিয়ে চন্দ্রাবতীকে জিজ্ঞাসা করল, এই প্রমাণ অস্বীকার করার জন্য কোনো সাফাই আছে তোমার কাছে? চন্দ্রাবতী নিজেকে সামলে নিয়ে দাপটের সঙ্গে বলল, এই প্রমাণ যদি না পাওয়া যেত তাহলেও আপনি তাই করতেন যা আপনি ভেবে এসেছিলেন। আমার সপক্ষে যুক্তি দিলেও আমি অপরাধী প্রমাণিত হতাম। সেই জন্য শুধু তর্কের খাতিরে আপনাকে একটা প্রশ্ন করছি, আপনি কি কালা জাদুর মতো জিনিসপত্র বিশ্বাস করেন? আর যদি এই টোটকা আমি সত্যি জানতাম, তাহলে আপনার পাটরানীদের মেরে এতদিনে রানী মহল কি নিজের দখলে করে নিতে পারতাম না আমি? বীরেন্দ্র প্রতাপ কিছু বলতে পারল না, কারণ ও নিজেও বিশ্বাস করে না যে চন্দ্রাবতীর মতো বুদ্ধিমতী আর শক্তিশালী মেয়ে জাদু, তন্ত্র, মন্ত্র, টোটকা এসবের মতো অন্ধ কুসংস্কারাচ্ছন্ন জিনিসপত্র ব্যবহার করে। কিন্তু রাজমাতার এরকম অবস্থা দেখে ও নিজের হুঁশ হারিয়ে ফেলেছিল। একথা রানীমহলেও ছড়িয়ে পড়ল। পাটরানীরা রাজমাতার ঘরে একত্রিত হয়ে চন্দ্রাবতীর বিরুদ্ধে নানা রকম কথা বলছিল। সব থেকে বেশি খারাপ কথা শশীকলা বলছিল। চন্দ্রাবতী ঘৃণার সঙ্গে বীরেন্দ্র প্রতাপকে বলল, যান যান মহারাজ, আপনার পছন্দের পাটরানীদের বিরুদ্ধেও কখনো কোনো প্রমাণ জোগাড় করার সাহস দেখান, বিশেষ করে ওই মোহিনীর বিরুদ্ধে। আসল তন্ত্র মন্ত্র কালা জাদু তো ওই জানে। না জানি কবে থেকে ও আপনাকে নিজের ইশারায় নাচাচ্ছে। চন্দ্রাবতীর কথা সহ্য করতে না পেরে বীরেন্দ্র প্রতাপ চিৎকার করে উঠল, সৈনিকরা গ্রেপ্তার করে নাও একে। সৈনিকরা চন্দ্রাবতীর দিকে দ্রুত পায়ে এগোচ্ছিল। ঠিক তখনই গভীর গলার একটা স্বর শোনা গেল, দাঁড়াও সৈনিকরা, এত বড় অনর্থ করো না। বীরেন্দ্র প্রতাপের সঙ্গে সঙ্গে সমস্ত সৈন্যরাও চমকে দেখল সামনে অমর্ত্য দাঁড়িয়ে আছে। বড় কুমার, একটু এদিকে আসুন। অমর্ত্য বীরেন্দ্র প্রতাপকে একদিকে নিয়ে যেতে যেতে বলল, সিদ্ধান্ত নেওয়ার আগে আমার কথা একবার শুনুন। বীরেন্দ্র প্রতাপ অমর্ত্যকে সম্মান করত, কারণ ও রাজমাতার সব থেকে পুরনো আর বিশ্বস্ত দেহরক্ষী ছিল। আপনি অনেক বড় ভুল করতে যাচ্ছেন কুমার, অমর্ত্য ধীরে ধীরে বলল। রাজমাতার এই অবস্থা কোনো জাদুমন্ত্রের দ্বারাই হয়নি। অনেক দিন ধরে ওনার এই সমস্যা আছে। হঠাৎ হঠাৎ অকারণে খুব অস্থির হয়ে পড়েন, আর এর চিকিৎসাও করাচ্ছেন উনি দীর্ঘদিন ধরে, কিন্তু এখনো পর্যন্ত কোনোই উপকার হয়নি। একথা শুনে বীরেন্দ্র প্রতাপের একটা ঝটকা লাগলো। ও একটু অবাক হয়ে বলল, কিন্তু একথা মা আমাকে কখনো বলেনি কেন? উনি কথা কখনো কাউকেই বলেননি। অমর্ত্য গম্ভীর হয়ে বলল, রাজমাতার কঠিন আদেশ ছিল, একথা আমিও যেন কাউকে না বলি, কিন্তু আজ বাধ্য হয়ে কথা আমাকে বলতে হলো। তারপর ও চন্দ্রাবতীর দিকে তাকিয়ে বলল, কারণ আজ মহারানী মাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছিল। বীরেন্দ্র প্রতাপ ভাবতে লাগলো। ওখানে অগ্নিসিংহ এসে পৌঁছল।
সেখানকার অবস্থা দেখে ও অবাক হয়ে রইল। অগ্নিকে আসতে দেখে বীরেন্দ্র প্রতাপ আবার রেগে গেল। ও চন্দ্রাবতীর কাছে এসে কঠিন স্বরে বলল, কে কার কথা শুনে কি করছে আর কার কি উদ্দেশ্য সেটা আমি শীঘ্রই জেনে নেব। বলার পর ওর রাগে সেখান থেকে চলে গেল। সৈনিকরাও ওর পিছন পিছন চলে গেল। অমর্ত্য একবার চন্দ্রাবতীর দিকে তাকিয়ে একটু হাসল, আর ও সেখান থেকে চলে গেল। তা দেখে চন্দ্রাবতী ভাবতে লাগলো যে অমর্ত্য এখানে এসে ওকে কেন বাঁচালো। দূরে দাঁড়িয়ে থাকা পাটরানীরা চন্দ্রাবতী আর অগ্নি সিংয়ের সম্পর্ক নিয়ে নিজেদের মধ্যে নানা রকম কথাবার্তা বলছিল। অগ্নি যখন সব কথা জানতে পারল, সে রেগে গেল। এইসব মোহিনীর বিছানো চাল, ও ছটফট করে বলল। যখন বীরেন্দ্র প্রতাপ অচেতন রাজমাতাকে তুলে নিয়ে ওনার ঘরের দিকে যাচ্ছিলেন, তখন মোহিনীর কিন্নর সেবক অবনীকে তোমার ঘরের দিকে আসতে দেখেছিলাম। আমি এখনই গিয়ে ওর গল্প শেষ করে দিয়ে আসছি। না অগ্নি! চন্দ্রাবতী ওর হাত ধরে ওকে আটকে দিয়ে বলল, তুমি এরকম কিছু করবে না। রাগের মাথায় নয়, বরং ঠান্ডা মাথায় কাজ করো, না হলে তোমার এই পদক্ষেপও আমার বিরুদ্ধেই যাবে। চন্দ্রাবতীর এই যুক্তির সামনে অগ্নি সিং কিছু করতে পারল না, শুধুই ছটফট করতে লাগলো। বিকেলে রাজমাতা গার্গী দেবীর জ্ঞান ফেরার পর বীরেন্দ্র প্রতাপ নিশ্চিত হল গার্গী তখনও অস্থির হয়েছিলেন, কিন্তু বীরেন্দ্র প্রতাপ সেটা লক্ষ্য করল না। কিছু সময় গার্গীর সঙ্গে থাকার পর ও যখন নিজের ঘরের দিকে যাচ্ছিল, তখনই ওর মোহিনীর সঙ্গে দেখা হলো। রাজমাতা কেমন আছেন মহারাজ? মোহিনী প্রয়োজনের থেকে বেশি চিন্তিত স্বরে বলল, আমি আমি ওনার সঙ্গেই দেখা করতে যাচ্ছিলাম। ওর কথা শেষ হওয়ার আগেই বীরেন্দ্র প্রতাপ বলল, হ্যাঁ, এখন উনি ঠিক আছেন, কিন্তু ওনার সঙ্গে দেখা করতে যেও না, ওনার বিশ্রামের প্রয়োজন। বীরেন্দ্র প্রতাপের এই রকম রুক্ষ ব্যবহার দেখে মোহিনী ভয় পেয়ে গেল। বীরেন্দ্র প্রতাপ দ্রুত নিজের ঘরে যেতে লাগলো। শুনুন শুনুন মহারাজ, মোহিনী ওর পিছন পিছন যেতে যেতে বলল, আজ রাত্রে আপনাকে উর্বশীর সঙ্গেই তো থাকতে হবে। বিবাহের এটাই তো নিয়ম। না মোহিনী, বীরেন্দ্র প্রতাপ রুক্ষ স্বরে বলল, আজ আমি অনেক ক্লান্ত, আমার একাকিত্ব চাই, সরে যাও আমার রাস্তা থেকে। বলার পর বীরেন্দ্র প্রতাপ নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। মোহিনী স্তম্ভিত হয়ে বাইরেই দাঁড়িয়ে রইল। কি হয়েছে মোহিনী? শশীকলা ওকে একধারে নিয়ে যেতে যেতে বলল, এত চিন্তিত কেন দেখাচ্ছে তোমাকে? জবাবে মোহিনী বীরেন্দ্র প্রতাপের আচরণের কথা বলল। শশীকলা ছটফট করে বলল, এটা তো হরই ছিল। রাজমাতার দেহরক্ষী অমর্ত্য মহারাজকে আলাদা করে নিয়ে গিয়ে না জানি কি পট্টি পড়ালো। মহারাজও চন্দ্রাবতীকে গ্রেপ্তার না করেই চলে এলেন। আর ওদিকে চন্দ্রাবতীর দেহরক্ষী অগ্নি সিং জেনে গেছে যে অবনী চন্দ্রাবতীর ঘরে ওই কালা জাদু করার জিনিস লুকিয়েছিল। সে তো ওকে প্রাণে মারতে যাচ্ছিল। এ কথা শুনে মোহিনী ঘাবড়ে গিয়ে বলল, মহারাজও আমার উপর ক্ষিপ্ত মনে হচ্ছিল। আমি ওনার বিয়ে উর্বশীর সঙ্গে করিয়েছিলাম যাতে ও নিজের সৌন্দর্যের জালে মহারাজকে আটকে রাখে, কিন্তু মহারাজ তো আজ ফুলশয্যার রাতেও ওর দিকে তাকিয়েও দেখলেন না। আমার তো ভয় লাগছে যে মহারাজের আমার উপর সন্দেহ হয়ে যায়নি তো। এই কথা শুনে শশীকলা মোহিনীকে দেখতে দেখতে কঠিন স্বরে বলল, দেখো মোহিনী, আমি তোমার সঙ্গ নিজের স্বার্থের জন্যই দিচ্ছি, নিজের ক্ষতি করার জন্য নয়। যদি তোমার জন্য আমার উপর কোনো আঁচ আসে, তাহলে আমি তার আগেই
রাজমাতা আর মহারাজের কাছে তোমার সমস্ত পর্দা ফাঁস করে দেব। আমি তো রাজমাতার আত্মীয়া, তাই তাই উনি আমায় ভালোবাসেন, সেই সুবাদে আমি পরিষ্কার বেঁচে যাব। কিন্তু তোমার যা পরিণতি হবে সেটা ভালো করে তুমি ভেবে নিও। ধমকি দেওয়ার পর শশীকলা সেখান থেকে চলে গেল। কিন্তু মোহিনীর দুশ্চিন্তা আরো বেড়ে গেল। ও ছুটে চলে এলো বজ্রকেতুর কাছে। বজ্রকেতুও সব কথা শোনার পর এক পলকের জন্য চিন্তিত হয়ে উঠল, কিন্তু পরমুহূর্তেই হেসে বলল, হা 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 হা, তোমার বাবা বেঁচে থাকতে তুমি এত ভয় কেন পাচ্ছ মোহিনী? তোমার বাবা কাঁচা খেলোয়াড় নয়। একটু অপেক্ষা করো আর দেখতে থাকো আমি কি করি। মোহিনী ওর কথায় তাৎক্ষণিকভাবে চিন্তামুক্ত হলো বটে, কিন্তু থেকে থেকে ওর মন আশঙ্কায় কেঁপে কেঁপে উঠতে লাগলো। রাত ধীরে ধীরে গভীর হচ্ছিল। চন্দ্রাবতী নিজের ঘরে বিছানায় শুয়েছিল আর মনে মনে ভাবছিল যে ওর বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে তার যোগ্য জবাব কিভাবে দেওয়া যায়। তখনই দরজায় কড়া নাড়ার শব্দ হলো। চন্দ্রাবতী চমকে গেল, দ্রুত শিওরে রাখা কাটারি হাতে তুলে নিল আর ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে জিজ্ঞাসা করল, কে? আমি অমর্ত্য, রাজমাতার দেহরক্ষী। চন্দ্রাবতী দ্রুত অমর্ত্যের ভারী গলার স্বর চিনতে পারল। ও দরজা খুলে দিল। প্রণাম মহারানী মা। অমর্ত্য নত হয়ে ঝুঁকে বলল। চন্দ্রাবতী ওকে বাধা দিয়ে বলল, এ আপনি কি করছেন? আপনি আমার থেকে অনেক বড়, আমার বাবার মতো। আমারই আপনার সামনে মাথা নত করা উচিত। আমার আপনাকে ধন্যবাদ দেওয়া উচিত। আপনি মহারাজের সামনে আমার হয়ে কথা বলেছেন। আসুন, ভিতরে আসুন। কিন্তু অমর্ত্য দরজায় দাঁড়িয়ে বলল, ধন্যবাদ বলে আমাকে লজ্জিত করবেন না, বরঞ্চ এখন আপনার কাছে আমি কিছু চাইতে এসেছি। আমি চাইছি যে আপনি রাজমাতার চিকিৎসা করুন। একথা শুনে চন্দ্রাবতীর চমক লাগলো। ও জিজ্ঞাসু চোখে অমর্ত্যকে দেখল, একটা গভীর শ্বাস নিয়ে বলল, রাজমাতার অনেক দিন ধরে একটা বড় রোগ হয়েছে, যা আজ পর্যন্ত কোনো বৈদ্য হাকিমে ধরতে পারেনি। আর এখনো উনি নিজের ঘরে অস্থির হয়ে যন্ত্রণা পাচ্ছেন। ওর কথা শেষ হওয়ার আগেই চন্দ্রাবতী বলে উঠল, কিন্তু কিন্তু আমি চাইলেও তো কিছু করতে পারবো না। মহারাজ বীরেন্দ্র প্রতাপ আর রাজমাতা নিজেও আমাকে অনুমতি দেবেন না। ওসব আপনি আমার ওপর ছেড়ে দিন। অমর্ত্য ওকে বাধা দিয়ে বলল, আমি থাকতে কেউ আপনার দিকে আঙুল তুলতে পারবে না, কিন্তু আমি আপনার কাছে মিনতি করছি যে কৃপা করে এক্ষুনি আমার সঙ্গে চলুন। চন্দ্রাবতী এক পলকের জন্য কিছু ভাবল, তারপর নিজের সিন্দুক থেকে কিছু ওষুধ আর জড়িবুটির একটা পুঁটুলি নিয়ে অমর্ত্যের সঙ্গে চলে গেল। এদিকে গার্গীর অবস্থা আবার খারাপ হচ্ছিল। উনি নিজের বিছানায় ছটফট করছিলেন, অস্থিরভাবে এপাশ ওপাশ করছিলেন আর বিড়বিড় করে বলছিলেন, এ হতে পারে না, এ হতে পারে না। ওই রাতে দুজনে আমার চোখের সামনেই তো আগুনে পুড়ে মরে গিয়েছিল। তাহলে আবার কি করে সম্ভব? না 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 না, নিশ্চয়ই আমারই কোনো না না না।
তখনই ওর ঘরের দরজা খুলল আর চন্দ্রাবতীকে নিয়ে অমর্ত্য ঘরে এলো। চন্দ্রাবতীকে দেখেই গার্গী চমকে উঠল। আরে আরে এখানে কেন এসেছে? অমর্ত্য, বার করে দাও ওকে, বার করে দাও এখান থেকে। শান্ত হয়ে যান রাজমাতা, অমর্ত্য বুঝিয়ে বলল। পুরো বিক্রমগড়ে মহারানী মা ছাড়া আপনার চিকিৎসা আর কেউ করতে পারবে না। অমর্ত্য, গার্গী ওকে ধমক দিয়ে বললেন। একে মহারানী মা বলো না, আর ওকে দূরে রাখো আমার কাছ থেকে। আমি ওকে দিয়ে চিকিৎসা করাতে পারবো না, কখনোই না। অমর্ত্য অসহায় দৃষ্টিতে চন্দ্রাবতীর দিকে তাকালো, কিন্তু চন্দ্রাবতী এক দৃষ্টিতে গভীরভাবে গার্গীকে দেখছিল। গার্গীর সমস্ত লক্ষণগুলো ভালো করে বোঝার চেষ্টা করছিল। ইনি কি কিছুক্ষণ আগে কোনো একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছেন? চন্দ্রাবতী অমর্ত্যকে বলল। আর সেটা প্রথমবার নয়, উনি মাঝে মাঝেই এরকম ভয়ানক স্বপ্ন দেখে থাকেন। কোনো এমন কিছু আছে সেই স্বপ্নে যা ওনাকে হঠাৎ হঠাৎ ভয়ানক দুশ্চিন্তায় ফেলে দেয়। আর আজ উনি এখানে এমন কিছু দেখেছেন যাতে উনি হঠাৎ গভীর আঘাত পেয়েছেন আর অচেতন হয়ে পড়েছেন। এ কথা শুনে গার্গীর একটা বড় ঝটকা লাগলো আর ও মনে মনে চমকে উঠল। তখন চন্দ্রাবতী নিজের কাছ থেকে কিছু ওষুধ বার করলো আর অমর্ত্যকে দিয়ে বলল, এই প্রলেপটা ওনার মাথায় লাগিয়ে দিন, অস্থিরতা কমে যাবে। এই ওষুধের কিছু ফোঁটা জলে মিশিয়ে খাইয়ে দিন, তাড়াতাড়ি আরাম পাবেন উনি। চন্দ্রাবতীর কাছ থেকে অমর্ত্য ওষুধ নিতে নিতে বলল, কিন্তু ওনার অসুখটাকে? অসুখ শারীরিক নয়, মানসিক। চন্দ্রাবতী আত্মবিশ্বাসী গলায় বলল। ওনার স্নায়ুতন্ত্রের চিকিৎসা করতে হবে, সেটা কম করে 15 দিন পর্যন্ত চলবে। যদি উনি রাজি থাকেন তো আমাকে জানাবেন। এ কথা বলার সঙ্গে সঙ্গে চন্দ্রাবতী উত্তরের অপেক্ষা না করে দ্রুত সেখান থেকে চলে গেল। ঘর পুরো নিস্তব্ধ হয়ে গেল। গার্গী তখনও স্তম্ভিত হয়েছিল। এই ওষুধ খেয়ে নিন রাজমাতা, এ কথা বলে অমর্ত্য পেয়ালা গার্গীর সামনে নিয়ে গেল। অমর্ত্যের কথায় কান না দিয়ে গার্গী জিজ্ঞাসা করলেন, অমর্ত্য, বীরেন্দ্র প্রতাপ আর উর্বশীর বিবাহ অনুষ্ঠানে এই চন্দ্রাবতীর কিন্নার সোনালের সঙ্গে যে যুবক দাঁড়িয়েছিল, ও কে? অমর্ত্য একটু চমকে জবাব দিল, ওর নাম অগ্নি সিং, একজন বাগী হত্যাকারী, কিন্তু এখন চন্দ্রাবতীর অঙ্গরক্ষক। বীরেন্দ্র প্রতাপ ওকে নিজেই নিযুক্ত করেছেন। না অমর্ত্য, গার্গী ভয়ার্ত গলায় বলল, ও অপালার ছেলে, সেই অপালা যাকে 25 বছর আগে তুমি আগুনে জীবন্ত পুড়িয়ে মেরেছিলে। কিছু কিছু মনে পড়ল তোমার? বীরেন্দ্র প্রতাপের বাবা মহারাজ সুরেন্দ্র প্রতাপের অতি প্রিয় পাটরানী অপালা। এই অগ্নি সিং ও অপালারই ছেলে আর বীরেন্দ্র প্রতাপের সৎ ভাই। কিন্তু এখানে কেন এসেছো? এ কথা শুনে অমর্ত্য হতভম্ব হয়ে গার্গীকে দেখতেই থাকলো। তাহলে অগ্নি সিংয়ের সত্য কি সেটাই যেটা গার্গী দেবী বলেছেন? অগ্নি সিংহ কি এ কথা জানে? কি হবে যখন চন্দ্রাবতী আর বীরেন্দ্র প্রতাপ অগ্নি সিংয়ের আসল পরিচয় জানতে পারবে? জানার জন্য শুনতে থাকুন রাজমুকুট, এক ঐতিহাসিক প্রতিশোধ, শুধুমাত্র চাঁদনীর সঙ্গে চাঁদনী চ্যানেলে।